আজকে আমি একটা বাইক কিনবো। আগে একটা সময় ছিল যখন কোনো বাইক কেনার আগে অনেক প্ল্যান প্রোগ্রাম থাকতো, কে কে যাব, কিভাবে কিনবো, এটার ভিডিওটা কিভাবে করবো, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতাম। আর আজকে কি বাইক কিনবো এটা আমি ফার্স্টেই বলে দিই। আজকে হচ্ছে আমি একটা হর্নেট 2.0 কিনবো। অ্যান্ড দুইটা 2.0 আছে, দুইটা নাকি তিনটা যেন, ওইখান থেকে পছন্দ করে হচ্ছে একটা হর্নেট 2.0 কিনবো। একদম শুরুতেই ভান্ডা ফেরে দিলাম, কারণ হচ্ছে আমি একটা জিনিস হিসাব করে দেখছি যে আমরা যখন আগে অনেক প্ল্যান প্রোগ্রাম করে বাইক কিনতাম, একদম 4-5 জন যাইতাম, কিনে দেন আনতাম, খাইতাম দাইতাম, তারপরে কি হইতো, পরদিন থেকে আর কোনো খবর থাকতো না। বাইক নিয়ে আমি ঘুরতাম, ভিডিও আপনারাও দেখতেন। এই জন্য আজকে বাইক কিনতে যাব আপনারা এবং আমি। এন্ড আপনাদের শুরুতেই বলে দিলাম, কারণ এত সাসপেন্স রেখে কি লাভ বলেন, ভিডিওর লাস্টে তো জানতেই পারবেন কি বাইক কিনবো। তো ফার্স্টে বলে দিলে আর সমস্যাটা কোন জায়গায়। হর্নেট 2.0 হচ্ছে দুইটা আসছে বাইক ফেরিতে, আর ওইখান থেকে মানে আমি এর আগে হর্নেট চালাইছি, 2-3 দিন চালাইছি, কিন্তু সমস্যা যেটা, আমি একটা বাইক যদি ঠিকঠাক মতো না চালাইতে পারি, যখন তখন ইচ্ছা মতো দিয়াবাড়ি বা 300 ফিট না নিয়ে যেতে পারি, তাহলে ওই বাইকটা সম্পর্কে ভালো মতো একটা আইডিয়া নিজেও নিতে পারি না, আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এই জন্য বাইকটা কিনতেছি, কিনে মোটামুটি কিছুদিন ধুমধারাক্কা চালাই, অ্যান্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ, তারপরে বাইকের সুবিধা অসুবিধা সবকিছু নিজে ফেস করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করি, এটাই ভালো হবে। অ্যান্ড এমটিটা ওই যে রাখা আছে, এমটির যেটা ব্যবস্থা করতে হবে, এটা মিরপুর বাসায় বা মিরপুরে কোনো জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে, কারণ একদমই একা যেতেছি, শুধু আপনারা আর আমি। তাহলে চলেন দেরি না করি, অলরেডি আসরের টাইম হয়ে গেছে। সবাই নক দিচ্ছে যে ভাই কই, আমি বলছিলাম যে ভাই আসতেছি, কারণ হর্নেট নতুন মডেলের বাইক তো অনেক কাস্টমার আসতেছে। অ্যান্ড দেখা যায় যে কেউ যদি কিনে নিয়ে যায় মনে হবে যে ওইটাই ভালো ছিল, আমি যেটা পাইছি এটা ভালো না। এই কি ঝাড়ু বিক্রি করতেছে। আচ্ছা চলেন বাইকে যাই, বাইকে যা বাকি কথা বলি, অ্যান্ড তাড়াতাড়ি যায় দেখি কি কি হর্নেট আছে, কোনটা নেওয়া যায় ওইখান থেকে। একটা সময় ছিল যখন আমরা বাংলাদেশের মানুষ, আমরা মোটরসাইকেলকে চিনতামই হচ্ছে হোন্ডা নামে, কারণ হোন্ডার 80 সিসি কিনা আমার ঠিক খেয়াল নাই, 125, তারপরে 110, H100 যেটাকে আমরা সিডিআই বলতাম, এই বাইকটা মন পপুলার ছিল। এইটা আরএক্সের চেয়ে এটার জনপ্রিয়তা একটু বেশি ছিল। এই কারণে এই হোন্ডা থেকেই আসলে ওই পাখা, হোন্ডার যে এরকম পাখাটা ট্যাঙ্কের মধ্যে, আমরা মনে করতাম যে সব বাইকই মনে হয় হোন্ডা। বিশেষ করে গ্রাম এলাকায় এই ব্যাপারটা বেশি ছিল। তখন তো মোটরসাইকেল ছিলই আসলে অল্প কিছু মানুষের। এখনও কিন্তু আমরা অনেক সময় বলে বসি যে ওই যে তাই হোন্ডাটা নিয়ে আসিস আসার সময়, তারটা ইয়ামাহা হোক বা সুজুকি হোক বা অন্য যে কোনো ব্র্যান্ডই হোক না কেন, ব্যাপারটা ওরকম হয়ে গেছে। আসলে 2-3 জেনারেশন লাগবে হয়তো এই জিনিসটা চেঞ্জ হইতে। এখন কথা হচ্ছে, হোন্ডা ওইরকম একটা মার্কেট ধরে ফেলছিল একটা সময়, তখন থেকেই হোন্ডা এরকম একটা প্রভাবও বাংলাদেশে বিস্তার করে ফেলছিল। কিন্তু এই ব্যাপারটা হোন্ডা বেশি দিন ধরে রাখতে পারে নাই। হোন্ডা দিয়ে আমরা মোটরসাইকেল চিনলেও ধরে রাখতে পারে নাই। মোটামুটি সিডিআই এর পরে হোন্ডার আর কোনো ভালো এমন কোনো মোটরসাইকেল ছিল না, মানে হিট কোনো মোটরসাইকেল ছিল না, সবগুলোই মোটামুটি ফ্লপ ছিল। আর ফ্লপ কি বলবো, আসলে মোটরসাইকেল বলতে গেলে ছিলই না। ইয়াংরা চালাবে এরকম কোনো মোটরসাইকেল কি আসছে সিরিয়া এর পরে বলেন তো? সেই আসলো, এসে হচ্ছে এই কিছুদিন আগে বা কয়েক বছর আগে হোন্ডা হর্নেট। মোটামুটি এটার ডিজাইন, এটার মোটা চাকা, এটা অনেকে আমরা পছন্দ করা শুরু করলাম, অনেকে কেনাও শুরু করলাম। কিন্তু আসলে সমস্যাটা কি, এই যুগে অনেক কম্পিটিশন তো। হোন্ডার সাথে সাথে সুজুকি, ইয়ামাহা এফজেড সিরিজ, তারপরে সুজুকির জিক্সার সিরিজ বের হয়ে গেল। একজন ব্রেকিং ভালো দিল, কমফোর্ট দিল, একজন দিল খাড়া টান, মানে টান বেশি দিল। এখন হোন্ডা তো এভারেজ সবকিছু ছিল, সিঙ্গেল ডিস্ক বা এরকম বা সিবিএস। যাই হোক, হোন্ডা আস্তে আস্তে আপগ্রেড করার চেষ্টা করছে। হর্নেট ফার্স্ট যে এডিশনটা ভার্জন 1-এ এবিএস পর্যন্ত দেওয়ার চেষ্টা করছিল, বাট লাস্ট পর্যন্ত প্রথম দিকে মার্কেট ধরছিল। মানে এত বছর পর, 20-25 বছর পর কিন্তু হর্নেট দিয়ে হোন্ডা আরেকবার বাংলাদেশে দাঁড়াইছিল। আর আমি ভিডিও করছিলাম ওই সময় যে হোন্ডার এত বছর পর আবার একটা মোটরসাইকেল আসলো যেটা বাংলাদেশে মোটামুটি সারা ফেলছে। আর হর্নেটের সেকেন্ড ভার্সন হচ্ছে হর্নেট 2.0। আমরা এটা নিয়ে খুব একটা হাইপে ছিলাম। হাইপে থাকার পেছনে কারণও আছে, কারণ আমাদের দেশে 160-65-র উপরে মোটরসাইকেল আসতো না। অ্যান্ড হর্নেটটা হচ্ছে 184 সিসি মেবি। এখন আমাদের মনে হয়তো অল্প কিছু, মানে আর 19 সিসি বাড়লেই তো এই বাইকটা আমরা পাই, ইউএসডি সাসপেনশন সহ, লুকস টুকস ভালো। হোন্ডার প্রতি কিন্তু জেনেটিক্যালি আমাদের একটা দুর্বলতা আছে, আমরা চাই হোন্ডা থেকে ভালো বাইক আসুক, কিন্তু ভাই হোন্ডা ভালো বাইক বাংলাদেশে দেয় না। বাংলাদেশে যারা হোন্ডা ইম্পোর্ট করতেছে তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট যে আপনারা সিবি আর আর সিরিজ এগুলো আনেন, মানে আমাদের জন্য হলেও আনেন, খালি ব্যবসার চিন্তা করেন না। আসা উচিত, মানে হোন্ডার যে নামটা ছিল ওই নামটা আস্তে আস্তে বাংলাদেশ থেকে মুছে যাইতেছে। তবে এটা সত্যি, ওই যে জিনগতভাবে আমাদের ভিতরে হোন্ডার প্রতি একটা ভালোবাসা আছে। এই কারণে হোন্ডা যারা পছন্দ করি আমরা, তারা হোন্ডাই পছন্দ করি। সিবিআর লাভাররা অন্য বাইকে যাইতে চায় না, হর্নেট লাভাররা অন্য বাইকে যাইতে চায় না। অ্যান্ড
এক্স ব্লেড বা যাই আছে, হোন্ডা যারা চালায় তারা একটু, আমি তাদেরকে একটু গোড়া বলি। আমি নিজেও হোন্ডা চালাই, একটু গোড়া বলি কেন, তারা আসলে কারো কাছে কিছু শুনে বুঝতে চায় না, শিখতে চায় না, মনে করে নিজেরা যা বুঝে তাই মনে হয় একদম সব। কথাটা মিথ্যা না। হোন্ডাওয়ালারা যে বলে যে নিজেরা যা বুঝে, বা হোন্ডাওয়ালাদের ভাবটা এমন থাকে যে নিজেরা যেটা বুঝে ওইটাই ওকে, আসলে অনেক কিছু বুঝেই তারা হোন্ডাটা নিচ্ছে, এজন্য তারা আসলে বুঝে। ওখানে লেখা হলো বিবেক কোথায়। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, তারা যে অবুঝে ব্যাপারটা তা না, আসলেই তারা অনেক কিছু বুঝে বলেই তারা হোন্ডা চালাইতেছে। আর ওই যে মার্জুক রাসেল একটা কথা বলতেছিল, মানে কথা বলছিল যে ভাতিজা, তুমি এখন যেই কলেজে পড়তেছ ওই চ্যাপ্টার শেষ কইরা এখন লুঙ্গি পইরা বইছি। তো ব্যাপারটা হইলো ওরকম। হোন্ডার ব্যাপারটা হচ্ছে, মানে অবশ্যই হোন্ডা অনেক ভালো একটা ব্র্যান্ড, কিন্তু আমার মনে হয় হোন্ডার লাইন আপ কিন্তু খারাপ না ভাই। সিবিআর এ ভালো লাইন আপ আছে, আমাদের যেই সিসি পর্যন্ত পারমিশন হয়েছে এই সিসির মধ্যেও ভালো লাইন, মানে ভালো বাইক আছে কিছু। কিন্তু সমস্যাটা হচ্ছে হোন্ডা আমাদের দেশে ওইভাবে ওই জিনিসগুলো আনতেছে না এখনো। দেখেন অন্যান্য ব্র্যান্ড কিন্তু অলরেডি চেষ্টা করতেছে বা আসতেছে বা আনতেছে। সুজুকি তো অলরেডি 250 নিয়ে আসছে, ইয়ামাহা আনবে বলে অ্যানাউন্স করছে। অ্যান্ড হোন্ডার কি কোনো অ্যানাউন্সমেন্ট আছে? এক 2.0 দিয়ে চুপচাপ বসে থাকলে হবে? 2.0 এটা কি কোনো হায়ার সিসি সেগমেন্টে পড়ছে আসলে? যাক, এগুলো আসলে ক্ষোভ থেকে, জিত থেকে বলতেছি, বা আমার চাওয়া থেকে বলতেছি, হোন্ডার প্রতি ভালোবাসা আছে বলেই বলতেছি। মূলত হোন্ডা কিনতে যেতেছি, এটা হলো মেন কথা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হলো আস্তে আস্তে বললাম না যে আগে বন্ধু বান্ধব একসাথে কিনতে যেতাম বাইক, একটা হই হুল্লার হইতো, বাট এখন ওই জিনিসটা আপনারাই আমার আপন, আপনাদের নিয়েই যাই, এটা যেমন সত্যি। আরেকটা ব্যাপার সত্যি হলে আসলে কাকে নিয়ে যাব বলেন তো? শুভ ভাইকে নিয়েই তো বাইক কিনতে যেতাম, এখন উনি বাইকের দোকান দিয়ে দিছে। এখন কি করব, উনার দোকানেই আমি যেতেছি বাইক কিনতে, তো ওইখানে তো উনি আছে, তাহলে আর ওনারা কোত্থেকে নিয়ে যাবো বলেন? এখন ওনারা বলবো চলেন ভাই আমরা দুজন মোটর সাইকেলে করে আপনার দোকানে যাই বাইক কিনতে, এটাও তো সম্ভব না। এই হলো অবস্থা। যাক, মোটামুটি আস্তে আস্তে কম দেরিও হয় নাই, বেশ জ্যাম ছিল একদম। এয়ারপোর্ট থেকে শুরু করে আমার মহাখালী ব্রিজে ওঠার আগ পর্যন্ত জ্যাম ঠেলতে হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও আমার একটা বড় জ্যাম ঠেলতে হয়েছে। আর এখন লাস্টে হলো 4:40 এখন আমার এখানেই বাজে। তার মানে আমি আলো থাকতে থাকতে বাইকটা হয়তো রাস্তায় আপনাদের দেখাইতে পারবো না, বাইক ফেরির ভেতরে দেখাইতে পারবো। আগে দেখি চলেন বাইকের কন্ডিশন কি। আর একটা জিনিস আমি নির্ভরতার সাথে বলতে পারি যে বাইক ফেরি যেহেতু কালেক্ট করছে, সেহেতু বাইকের আউটলুক অ্যান্ড ইনার লুক সবকিছু ভালোই থাকবে, কারণ ওনারা বাইক সিলেক্ট করে খুব দেখে, মানে একদম নিজের জন্য কিনলে মানুষ যেভাবে বাইক দেখে, ওনারা বাইক ওইভাবে দেখে দেনি শোরুমে রাখে। অপছন্দ আশা রাখি হবে না। এখন বলছে যে আরেকটা স্পেশাল জিনিস দিবে, স্পেশাল নাম্বারওয়ালা বাইক তো আবার আমার অনেক পছন্দ। বলছে যে রেজিস্ট্রেশন করা বাইক নাকি স্পেশাল নাম্বার সহ আছে, আর রেজিস্ট্রেশন ছাড়াও আছে, মানে আমি চাইলে বাইক নিয়ে দেন ওইটারে রেজিস্ট্রেশন করে নিতে পারবো নিজের নামে। আরেকটা আছে আমি নিয়ে আজকে থেকে চালাইতে পারবো, কারণ এটা রেজিস্টার্ড। এখন চলেন যাই, দেখি আসলে কি অবস্থা, বাইকের সবকিছু পছন্দ হয় কিনা। এখনো তো বাইকে আপনাদের দেখাইলাম না, খালি বলতেছি, আমি নিজেই দেখি নাই, আপনাদের কি দেখাবো বলেন? যাক, আগারগাঁও রোডে চলে আসছি। বাইক যদি আজকে কেনা হয় এই রোডে, রাতে আইসা বারবিকিউ খাওয়া হবে, ফিশ বারবিকিউ। এই দেখেন, এই বেটা ফোনে কথা কইতে কইতে মরে গেলে কে দায়ী হইব রে? একটা ছোট রানা ছিল আমাদের টিমে, ছোট রানা, ও এরকম মানুষের এরকম ডিস্টার্ব করতো। আমরা দুজন ফটোগ্রাফার, একটা বড় রানা একটা ছোট রানা, আমি বড় রানা, ও ছিল ছোট রানা। হাই রে রানা ভাই, ভিডিও দেখলে দিয়েন, থামস আপ দিয়েন। অবশেষে সব জ্যাম ট্যাম পার হয়ে আমরা চলে আসছি হচ্ছে বাইক ফেরিতে। একটু আগে বলতেছিলাম ভাই, আগে বাইক কিনতে গেলে কত লোকজন নিয়ে যেতাম, একটা ব্যাপার স্যাপার ছিল। এখন যাদের নিয়ে যেতাম তাদেরই শোরুম, আর নিয়ে যাওয়ার দরকার পড়ে না, তাদেরকে শোরুমে আসলেই পাওয়া যায়। ভাই হর্নেট তো দেখা যাইতেছে দুইটা আছে, কোনটার কি অবস্থা বলেন না একটু? এইটা হচ্ছে আপনার 4000 কিলোমিটার প্লাস চলা, 2 ইয়ার্স এর পেপারস করা, ফ্রেশ, দুইটাই হেভি ফ্রেশ। আর এটা তো ভাই ব্র্যান্ড নিউ, 450 কিলোমিটার রানে। এটা অন টেস্ট 450 কিলো, 450 কিলো, আর এটা 4000 কিলো। এটা নাম্বার করা আছে, ঢাকার নাম্বার। কোনটা নিবো বলেন না? দুইটাই তো লাল। আপনি কোনটা নেবেন? দুইটাই তো সেমই। আপনি কাজ করে না। আমি আস্তে আস্তে এটাই বলতেছিলাম যে এটা যদি নেই অন টেস্ট তাহলে আমার পেপার করতে হইব, আর এটা যদি নেই তাহলে আমি নিয়েই চালাইতে পারবো। প্রবলেমটা হচ্ছে আপনি তো বেশি দিন চালান না। বেশি দিন চালাই না, হ্যাঁ, নিজের নামে তো পেপার তো লস করেন আপনি। তো আপনার হচ্ছে বেচতে গেলে আপনার একটু টাইম নিতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে ঠাস করে বেঁচে দেবেন, আর একটা নতুন বাইক আসছে দেখলেই উনি বলেন যে ভাই আমি ওটা নিবো, তখন একটু টাফ হবে পেপারস করলে। হাতে পেপারস আসা, তারপরে আপনার ফিঙ্গার দেওয়া, এসে এটা ওটা ঝামেলা আছে। যদিও ওগুলা শর্ট আউট করা পসিবল, কারণ আপনি কাছের মানুষ, ওটাতে সমস্যা নেই। কিন্তু ভাই দুইটাই সেম ফ্রেশ ভাই। এটা যেমন ব্র্যান্ড নিউ, এটা জাস্ট ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা হচ্ছে মনে করেন।
এখন এমন হয়তো যে দুই কালার, তাহলে একটা চিন্তা ভাবনা করার ব্যাপার ছিল যে আসলে কোনটা নিব, বাকি দুইটা সেম কালার, এটার মধ্যে নাম্বার করা আছে, বাকি কোনো জায়গায় কোনো দাগ টাগ বা গুতা টুতা আছে এটাই একটা দেখেন আপনি, একটা কোনো স্পট পর্যন্ত নেই। আর এটার কথা কি বলবো, এটা শোরুম থেকে নামছে আমাদের এখানে আসছে। এখন কি আসলে এটাও দেখতে যেমন এটাও দেখতে ওই রকম। মোটামুটি সব কোনা আমি ঘুরে টুরে দেখছি দুইটা বাইকেরই, তেমন কোনো স্পট বা কোনো কিছু পাই নাই। এটা কিনলে একটা লাভ আছে, এটা একটা হুক লাগানো আছে, বাজার সদাই করা যাবো। আর না লাগাই দেবো, সমস্যা নেই। নাম্বারটাও সুন্দর, নাম্বারটা হচ্ছে 9000, 63-9000। ও আমার বাইরের এমটি যেটা, ওটা 63 সিরিয়াল। তাহলে এইটাই মনে হয় ফাইনাল করি। আপনি তো চালাইছেন মনে হয়, এটা ঠিকঠাক মতো চালাইছেন না? তাহলে আর টেস্ট রাইডেরও দরকার নেই, আমরা মোটামুটি এটা চোখ বন্ধ করে দিতে পারি। অবস্থাটা এরকম হয়েছে। মূলত আমরা হলো কালার পছন্দ করি। আমার সত্যি কথা হর্নেটের কালোটা পছন্দ, কিন্তু কালোটা বিক্রি হয়ে গেছে। কালো একটা ছিল, ওইটা আমাদেরই পরিচিত নিলয় ভাই কিনে নিয়ে গেছে। এখন যেহেতু লালই নেওয়া লাগবে, তাহলে এটাই ফাইনাল করি। তাহলে আর কি ভাই, পেপার ওয়ার্কটা করি, টাকা পয়সা ব্যাংক ট্রান্সফার করে দিব, আর চাবি সহ একটা ছবি তো তুলতেই হবে আমাদের আজকে। অন্তর ভাই চলেন চাবি সহ ছবি তুলি, বাইক এটা নিয়ে নিলাম। আমরা একটা উপলক্ষে হচ্ছে এখানে এখন এই যে পার্টি করতেছি, কিন্তু আমরা আসলে কেউই জানি না উপলক্ষটা কি, শুধু এই লোক জানে আর আমি জানি, আর জানো না উপলক্ষ কি। মূলত হচ্ছে আমি একটা বাইক কিনেছি আজকে, হর্নেট 2.0 লাল টুকটুকে টমেটো কালারের কাছাকাছি। এইগুলা নিয়ে আসছে আসলে এই ভাই, যে আমাদের এখান থেকে হচ্ছে অনেক বাইক কিনছে, আসলে হর্নেটও কিনছে। আমি যে কালোটা চাইছিলাম সেটা এই লোক নিয়ে গেছে। আমি যেদিন ঠিক করছি কালো হর্নেটটা নিবো, আইসা দেখি এই লোক কিনা ফেলছে। আরে এই জন্য ফাইন হয়েছে, উনি আজকে আমাদেরকে নাগেটস খাওয়াইতেছে। কিন্তু সসটা বেশি সুন্দর লাগে না কারোর কাছে, দেখতে দেখতে ভালো লাগে না, খাইতে কেমন? খাইতে নাকি ভালো, সবাই বলছে, সম্মতি দিছে সবাই, ভালো সস। মোটরসাইকেলের ঘড়িতে সময় দেখাইতেছে হলো 10:05। আসলে কয়টা বাজে? 10:06। আরে এই মোটরসাইকেলের চেয়ে আমার মোবাইল 1 মিনিট আগায় আছে। চলেন তাহলে। নিউ বাইকটা যদিও পুরানো হয়ে গেছে 60 ফিট রোডের ধুলার কারণে, আর আমরা এখন দুইটা হর্নেট নিয়ে বের হয়ে যাবো। এই হর্নেটটা হচ্ছে যেটা আমি টার্গেট করছিলাম, এন্ড এই হর্নেটটা হচ্ছে যেটা আমি টার্গেট না করলেও যেটা ওন করে ফেলছি আলহামদুলিল্লাহ। সব ঠিকঠাক? হ্যাঁ সব ঠিকঠাক। নিলয় ভাই আর আমি একসাথেই বের হয়ে যেতেছি। ভাই ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। হর্নেট তো আগেও চালাইছি, হর্নেটের সিটিং পজিশন এন্ড সবকিছু অনেক কম্প্যাক্ট, অনেক মজা করে চালানো যায়। এই ব্যাপারটা আসলে একদম চোখে পড়ার মতো। এখন এটার হেডলাইটের আলোটা যে আসলে কতটুকু ভালো করছে, এটা আজকে রাতে যাওয়ার সময় বোঝা যাবে। আর আগের হর্নেটের সাথে তুলনা দিলে এটার পাওয়ার তো একটু তো বেশি লাগবেই, যেহেতু সিসি একটু বেশি, অ্যান্ড PGMFI করে করা হয়েছে বাইকটা। আর এই জ্যাম কেন, এত জ্যামই তো ভালো লাগতেছে না। ফার্স্ট অফ অল যাবো হচ্ছে আমরা এখন আগারগা, অ্যান্ড বাইকে আমি 1 লিটারের মতো তেল ঢালছি অলরেডি। আশা রাখি এটা দিয়ে সুন্দর মতোই চলে যেতে পারবো এয়ারপোর্ট পর্যন্ত ওইদিকে। অ্যান্ড খিলক্ষেত থেকে আজকে এটারে মোটামুটি ট্যাঙ্কটা ফুল করে নিব, তাহলে এটার মাইলেজটাও বুঝতে পারবো। আর যেহেতু বাইকটা খুব বেশি কিলো চলে নাই, দেখি এটাতে হয়তো এর মধ্যে ছোটোখাটো একটা সার্ভিস দিব, সার্ভিস দিয়ে নিজের মতো করে একটু সব কিছু অ্যাডজাস্ট করে নিব। কারণ যে কোনো বাইক, আমি তো সবসময় বলি, সেটা নতুন হোক আর পুরানো হোক, কেনার পরে একটা ছোটোখাটো সার্ভিস ঠিকঠাক মতো যদি দিয়ে নেন, তাহলে বাইকটা নিজের মতো হয়ে যায়। আর ওর আগ পর্যন্ত থাকে হলো আরেকজন এটা যে চালাইছে এর আগে, তার অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী। আর এটার লুকিং গ্লাসগুলো এত সুন্দর, কম্প্যাক্ট, এত বড়, কিন্তু এত অল্প জায়গার মধ্যে জিনিসটা সেট করে ফেলছে, দেখতেই ভালো লাগতেছে। আমরা নাগেটস খেয়ে বাইক নিয়ে বের হয়ে গেছি। এই হচ্ছে রেডটা, এন্ড এই হচ্ছে ব্ল্যাকটা, যেটা আমি নিতে চাইছিলাম, এন্ড ওই হচ্ছে রেডটা, যেটা আমি নিতে না চাইলেও যেটা আমি নিয়ে নিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে 2 হর্নেটে আমরা আসছি এই যে সাকিব ভাইয়ের বারবিকিউর দোকানে, একটু বারবিকিউ খাবো, দেন আমি এটা নিয়ে রওনা হয়ে যাব হচ্ছে উত্তরার দিকে। আর এই বাইকটা লাইটের আলো টালো এগুলা আজকে যাওয়ার সময় মোটামুটি টেস্ট হয়ে যাবে যে কিরকম। আর লাইটের আলো কম থাকলেও প্রবলেম নেই, এখন যে ছোট ছোট সুন্দর ফগ লাইট বেরোইছে ওগুলা 2টা গোপনে কোনো জায়গায় লাগাই নিলেই হবে। যেমন এই যে ভাইয়েরটায় লাগাইছে হচ্ছে এইখানে ইসের মধ্যে, ক্র্যাশ গার্ডের মধ্যে লাগাই নিছে, অ্যান্ড এর মধ্যেও সিস্টেম করে এইদিকে বা কোনো জায়গায় চুপি সারে একটা লাগাই নিলেই হয়ে যাবে শুধু। আর একটু বারবিকিউটা শেষ করি, দেন আপনাদের সাথে রাইডে দেখা হবে একবারে। মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এইবার চলেন আমরা হর্নেট নিয়ে বের হয়ে যাই। এই রাস্তায় তো মোটামুটি আলো অনেক, এই আলোতে হেডলাইটের আলো কিছুই বোঝা যাবে না। ফুয়েল আছে 1 কাটা লাফালাফি করতেছে, মানে ইমার্জেন্সি অলরেডি শুরু হয়ে গেছে।
প্রবলেম নাই, টেনশনের কিছু নাই। ও ব্যালেন্স তো ভালো, হাত ছাড়লেও তো সুন্দর সোজাই যায়, ডানে বায়ে যায় না। কিন্তু উল্টা পাশ থেকে রিক্সা আসতেছে। আচ্ছা চলেন আগাই দেখি, এয়ারপোর্ট রোডে গিয়ে আবার কথা হবে। কারণ এদিকের রোডে এরকম আলোর মধ্যে হেডলাইটের আলো বোঝা যাবে না খুব একটা। হেডলাইটটা অ্যাডজাস্ট করতে হবে, এতটুকু বোঝা যাইতেছে। কারণ হেডলাইটের আলোটা একটু নিচে, হাই বিম দিলেও খুব একটা উপরে উঠতেছে না, কারণ হাই বিমের আলোটাও একটু ছোটই মনে হইতেছে। আর নতুন বাইক কিনলে আসলে একটা এক্সাইটমেন্ট কাজ করে, একটু অন্যরকম একটা ব্যাপার স্যাপার কাজ করে। কারণ নতুন নতুন অনেক কন্টেন্ট বের হবে এখন, বাইকের বিভিন্ন ভালো খারাপ অনেক দিকে বের হবে। কানেক্টেড থাকেন সবাই যারা এই বাইক সম্পর্কে জানতে চান, হর্নেট 2.0 সম্পর্কে যারা নিবেন ঠিক করছেন। কারণ নিয়ে যেহেতু ফেলছি, এখন ভালো মন্দ অনেক দিকে আমার ক্যামেরায় ধরা পড়বে। লাইটের আলো একদম আসলে খারাপ বলা যাবে না, হাই বিম দিলে একটু ছোট হয়ে সামনে পড়তেছে, যেটা এর আগে বলছিলাম ওইরকমই। এই জায়গাটা কিছুটা ডার্ক আছে, তারপরেও লাইট সাপোর্ট একদম যে নাই তা না, তবে খুব ভালো আসলে বলা যাবে না। খারাপ ভালো কোনোটাই এখন এটা নিয়ে বলতে চাইতেছি না। হাইওয়েতে গেলে আর একটু ভালো ব্যাপারটা বলতে পারবো। আমি যেটা বুঝতেছি, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারের পাওয়ারটা মজার। ফোর্থ গিয়ারটা আমার এখনো পর্যন্ত সবচেয়ে ভালোই লাগতেছে, কিন্তু ফিফথে গেলে পাওয়ার অতটা নাই। অ্যান্ড 80 পর্যন্ত খুব সুন্দরই উঠে। 80-র পরে উইন্ড ব্লাস্টটা একটু বেশি মনে হয়েছে। ট্যাঙ্কের দুই পাশে ফাঁকা থাকার কারণে বাতাসটা এসে বডিতে লাগতেছে, মানে ফুল বাতাস মনে হইতেছে ঝড়ের মধ্যে দিয়ে বাইক চালাইতেছি এরকম। একটু যদি লিন হই তাহলে আবার একটু ভালো লাগে তখন, কারণ দুই কাঁধের উপরে দিয়ে বাতাসটা পেছন দিক দিয়ে বের হয়ে যায়। তার আগ পর্যন্ত গরমের দিনে মজা পাওয়া যাবে, এখান থেকে বাতাসটা একদম বডির মধ্যে এসে লাগে। আর আগারগা থেকে এই পর্যন্ত বনানী পর্যন্ত আসতে আমার মানে এই পর্যন্ত এসে আমি বাইকটার সাথে মোটামুটি এখন কমফোর্টেবল ডিল করতে পারতেছি, এরকমটা আমার মনে হইতেছে। এতক্ষণ একটু আনইজি লাগতেছিল, কারণ অন্য বাইক থেকে হঠাৎ করে এটার উপরে আসছি। অ্যান্ড এটায় বসা, এটার এক্সেলারেশন, এটার ব্রেকিং, এগুলোর সাথে একটু বুঝ পরামর্শটা করতে এটুকু সময় লাগছিল। কারণ এটার হ্যান্ডেলটা একটু সামনে একটু উপরে, এই জন্য বডিটা একদম সোজা হয়ে বসতে পারতেছি। বডি সোজা হয়ে বসার কারণে ঝাঁকিগুলা বডির মধ্যে একদম চলে আসতেছে সরাসরি। আর এটার সাথে একটু অভ্যস্ত হইতে আমার একটু সময় লাগছে, এই তো। আর লুকিং গ্লাস নিয়ে প্রশংসা যতটুকু করছিলাম, আসলে বুঝতেছি না এখনো পর্যন্ত। আরও কিছুদিন চালাই, তারপরে অন্যান্য এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে হ্যাঁ, এয়ারপোর্ট রোডে আমি যেটা বুঝতেছি, যে কোনো গাড়িকে আপনি ওভারটেক করে চলে যেতে পারবেন, কারণ 80-85-র উপরে খুব একটা গাড়ি রেগুলার চলে না। আর এটা 80-85 পর্যন্ত খুব সুন্দরই উঠতেছে, 90-95 পর্যন্ত সুন্দরই উঠে। 100-র উপরে এর আগে যে হর্নেট চালাইছিলাম 300 ফিট নিয়ে, ওইটা নিয়ে তো আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম যে বাতাসে একটু আমার মনে হয় যে উইন্ড ব্লাস্টের কারণে একটু কিছুটা কাঁপাকাঁপি করে, এই তো। আর এটা ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ারের পাওয়ার ভালো হওয়াতে এরকম জ্যাম বা এই সমস্ত জায়গায় আপনি ইজি যে কোনো জিনিস কাটায় চলে যেতে পারবেন। এখন হাইওয়েতে 80-র উপরে যাওয়ার পরে যখন ওভারটেকগুলো আসে, তখন কতটুকু কি সাপোর্ট দিতে পারবে এই বাইকটা, ওইটা হচ্ছে আমি যতদিন হাইওয়ে রাইড না করি ততদিন পর্যন্ত এই ব্যাপারটা একটু চুপই থাকি। তবে ভালো লাগতেছে, নতুন একটা প্রজেক্ট হাতে আসছে, নতুন একটা হর্নেট 2.0 হাতে আসছে। এইটা ভেবেই ভালো লাগতেছে যে নতুন নতুন অনেক কিছু আরও শেয়ার করতে পারবো। তাহলে চলে যেতেছি যেহেতু বাসায়, আজকে আর এই বাইক নিয়ে কথাবার্তা নাই বলি। এখন জাস্ট ফুয়েলটা লোড করবো অ্যান্ড দেন বাসায় ঢুকবো। কালকে ইনশাআল্লাহ দেখি 300 ফিটে নিয়ে কিছু ভিডিও করবো, কিছু এক্সপিরিয়েন্স নিজেও গেদার করবো, আপনাদের সাথেও শেয়ার করবো। আজকের এই ভিডিও থেকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, জানাবেন কার পছন্দের লিস্টে হর্নেট 2.0 আছে। এই তো, তাহলে যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, আর ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে এদিকে। Chill bro. Check the mic and make sure it sound right, boy.